মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সারা পৃথিবীর মুসলমানদের জীবনে, বাংলাদেশি যারা আছে তাদের জীবনেও অবধারিতভাবে এসে গেছে। কিন্তু পেশাজীবী হিসেবে চিকিৎসকদের জীবনে ঈদের আনন্দ, ঈদের দায়বদ্ধতা, কিছুটা বাস্তবতা একটু অন্যভাবে ঈদ ধরা দেয়। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঈদের বিশেষ অনুষ্ঠান সেবাই আনন্দ, এবং এই অনুষ্ঠানে সবাই আসলে চিকিৎসক। তিনজন চিকিৎসক আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আরিফুল ইসলাম মজুমদার, সহকারী অধ্যাপক, কিডনি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, একই বিভাগের হাসপাতালের সহকারী অধ্যাপক। আরও আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল শুকুর, রেজিস্ট্রার, একই বিভাগ, যেটি নিগডু নামে পরিচিত। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমি একেবারে শুরুতে ডাক্তার আরিফুল ইসলাম মজুমদার, আপনার কাছে জানতে চাই যে ঈদ অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে আপনার জীবনে। ঈদ নানাভাবে নানা বয়সে ধরা দেয়। বর্তমানে আসলে ঈদ কেমন করে জীবনে আসে, আপনার অভিজ্ঞতা যদি জানতে চাই। আমরা জানি ঈদ একটা আনন্দের দিন, উৎসবের দিন, খুশির দিন, এবং আমাদের মুসলিমদের প্রধান দুইটা ঈদের দ্বিতীয় ঈদ হচ্ছে কোরবানির ঈদ। তা কোরবানির ঈদের প্রাসঙ্গিকতা আমরা সবাই জানি, যেহেতু ঈদটা আসে এটা একটা উৎসর্গের মধ্য দিয়ে, যেটার মধ্যে আমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানি করে এবং আমাদের যে আত্মত্যাগ সেটাকে আমরা কোরবানির মাধ্যমে প্রকাশ করি আর কি। তাহলে এটার যেহেতু একটা ধার্মিক একটা গাম্ভীর্য আছে, এবং সেই সাথে ঈদ তো খুশির এবং কোরবানি দেওয়ার একটা আনুষাঙ্গিকতা থাকে, তাহলে এই ঈদটা আসলে আমাদের সবার জন্য একটু ব্যতিক্রম। এখন আপনি যেহেতু, আমি একটা প্রফেশনে আছি এবং চিকিৎসা সেবার সাথে আছি, আমাদের জন্য উৎসবের সাথেও দায়িত্বেরও একটা প্রশ্ন চলে আসে। বটে। খুব ছোটবেলায় যখন ঈদ ছিল তখন তো আসলে দায়িত্বের ব্যাপার ছিল না, সেটা ঈদটা ছিল নিছক আনন্দেরই। এখন বয়সের সাথে, দায়িত্বের সাথে, ঈদটা আনন্দের সাথে দায়িত্বটা যোগ হয়েছে। যারা আমরা শহরে থাকি বা ঢাকায় যারা থাকি, তাদের হয়তো ঈদের সময় প্রত্যেকের দেশে যাওয়া বা বাড়িতে যাওয়ার হয়ে ওঠে না। চিকিৎসা প্রফেশনে থাকার জন্যই কিন্তু এটা হয়ে ওঠে না। রুগীদের জন্য এবং রুগীদের সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য শহরে অবস্থান করতে হয়। ফলে দেখা যায় যে ঈদের সাথে সাথে হাসপাতালেরও একটা দায়িত্ব ঈদের সাথে মাথা থেকে ওটা সরানো যায় না, কোনোভাবে সরানো যায় না, একেবারে সংযোগটা থেকেই যায়। আপনার কাছে আসবো ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই যে ত্যাগের কথা বলছিলেন ডাক্তার আরিফ, মানে আমাদের কোরবানি ঈদে যেভাবে এই যে গরু কেনা উৎসব, বা এটাকে আমরা যেভাবে উৎসবে পরিণত করে ফেলেছি, বা গণমাধ্যমে আপনি দেখবেন যে এক সময় ঈদের এই 10 দিন আগে থেকে গরুর হাটকে নিয়ে কেমন গরু কিনলাম, কোন রঙের, কত দাম, এখানে ওই ত্যাগের প্রসঙ্গটা আসলে বাদ চলে যায় কিনা, বা ওই জায়গা পর্যন্ত আমরা যেতে পারি কিনা আসলে? এটা আসলে খুবই একটা কঠিন প্রশ্ন। তার কারণ হলো, ত্যাগের বিষয়টা হলো, যদি আমরা ধর্মীয়ভাবে এটাকে ডিফাইন করতে চাই, যেটা হলো আমি যখন ত্যাগ করব তখন আমি যদি কাউকে কিছু দান করতে চাই, আমি ডান হাতে যখন দান করব, বাম হাত জানতে না পারে। কিন্তু এখন থিমটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখা যায় যে মানে ডান বাম তো মানে দূরের কথা, মানে সবাইকে জানিয়ে একটা আওয়াজ দিয়ে করা। এক্স্যাক্টলি। তো আসলেই ত্যাগ বা দান এগুলোর ক্ষেত্রে আমাদের যে গোপনীয়তা রক্ষা করার কথা, বা এগুলোর জন্য আমাদের যে মেন্টাল সেট আপ, সেটা বোধহয় কিছুটা চেঞ্জ হয়ে গেছে ইদানিং। তা আমরা ত্যাগের মানসিকতা থেকে বের হয়ে এসে আমাদের যে মানুষকে শো করার যে একটা কালচার বা টেন্ডেন্সি তৈরি হয়েছে, তো আমার মনে হয় এটা একটু কিছুটা দৃষ্টিকটু। আমার মানে পশু কেনাতে যে আসলে মানে ঠকার কোনো ব্যাপার নেই, সেই জিনিসটা মনে হয় আমরা ভুলে গেছি। আমরা হয়তো চিন্তা করছি যে ওজন দিয়ে মাপলাম কত কেজি হবে, মানে এই জায়গাতে আমাদের ফোকাসটা সরে গেছে। এক্স্যাক্টলি। বোধহয় আরেকটা বিষয় থাকে যে আমি একটা কোরবানি দিচ্ছি, যে আমার সেই কোরবানির পশু বা গরু হোক, ছাগল হোক, আমি এটা কত দাম দিয়ে কিনলাম, বা এটা কত বড়, এটা আমি আসলে দেখা যায় যে প্রায় শো করতে চাই আমরা।
তো সেটাও আসলে বাঞ্ছনীয় নয়। এবং এটা কিন্তু অনেকের জন্য আবার কষ্টেরও কারণ হয় আর কি, যারা হয়তো দিতে পারছেন না তাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি প্রতিযোগিতা চলে আসছে। প্রতিযোগিতা চলে আসে আর কি, অসুস্থ প্রতিযোগিতা। আমরা অসুস্থ ডাক্তার শুকুর আপনার কাছে জানতে চাই যে আমি শুনেছি যে আপনি কিছুদিন আগে পবিত্র ওমরা সম্পন্ন করে এসেছেন। এই যে ওমরা করে আসলেন, হয়তো প্রথমবার আপনি গেছেন, আবার অনেক সময় হয় যে এই কোরবানি ঈদকে ঘিরেই তো মানুষ আসলে আবার হজ করতে যায়। মানে আপনার এই ওমরা করার এই প্রথম অনুভূতিটা একটু এই ফাঁকে আমরা শুনে নিতে চাই, এবং ওই হজের প্রত্যাশাও কি ভেতরে কতটা বেশি কাজ করে? সত্যিকার অর্থে কি আমার মনের মাঝে কিছু ইচ্ছা ছিল জীবনের। তার মধ্যে একটা ইচ্ছা ছিল যে যত বেশি পারা যায় তত বেশি কাবা শরীফে যাওয়ার, এবং সত্যিকার অর্থে সেজন্য আসলে কখনো দেশের বাইরে যাওয়া হয় না। প্ল্যানটা ছিল দেশের বাইরে যখন প্রথম যাব সেটার জন্য কাবা শরীফ দিয়ে হয়। মাশাআল্লাহ। পরবর্তীতে দেখলাম যে আল্লাহ রাসূল মনে হয় সম্ভবত সব মিলে 5 বার হজ করেছেন। তখন সেই আমার এই আশা আকাঙ্ক্ষাগুলোকে সীমিত করে 5 বারে এসে আসলে আটকানো হয়েছে। তার প্রথম হিসেবে ওমরা যাওয়ার একটা প্ল্যান করি আমরা। সেখানে আমি ফেসবুক আমার গ্রুপে একটা পোস্ট দিই যে সেখানে আমরা বন্ধুরা মিলে যাব কিনা। সব মিলে দেখা গেলো আমরা 5 জন বন্ধু মোটামুটিভাবে রাজি হলাম। উদ্দেশ্য ছিল যে বন্ধুরা যে দেখা গেল যে সেখানে মোটামুটি আনন্দের সাথে জন্য হজ করা যায়। এখন এইখানে আবার কিছু কিছু আমাকে প্রশ্ন করা হয়েছে যে ফরজ হজ না করে এখানে উমরা করা। এখানে উমরা করার উদ্দেশ্য ছিল আমার এরকম, আসলে মূলত উমরা করার পাশাপাশি ইত্তেকাফে বসা। আচ্ছা, কাবা শরীফে তো হজে যখন মানুষ যায় তখন তো আসলে কাবা শরীফে থাকার কেউ সুযোগ পায় না। এখন আপনি কিন্তু রমজানও তো এখন অনেক কঠিন হয়ে গেছে, মানে ঈদের থেকে অনেক বেশি মানুষ এখন যায়, মানে সেখানে আসলে কতটা পারা যায়। এইটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আসলে মানে যখন সবাই প্রথমে শুনছে প্রথমে একটু হাসছে, কারণ হলো ইত্তেকাফে বসার জন্য নন রেসিডেন্ট যারা শর্তই হলো দেয় যারা হচ্ছে সৌদি আরবের নাগরিক অথবা সৌদি আরবে বসবাসরত। এর বাইরে আসলে রেজিস্ট্রেশন থাকে না। আনরেজিস্টার্ড কন্ডিশনে অনেক লোক দখল করে। সেক্ষেত্রে দেখা গেল যে 10 দিন ইত্তেকাফের 11 দিন, একদিন আগেই মোটামুটি সব বসে যায়। আমরাও একদিন আগেই যা বসে পড়ছি। প্রথমে ঢুকতে দেয় না, পুলিশ হলো আটকায় দেয়, প্রথমে কিছুই নিতে দেয় নাই, শুধুমাত্র একটা পাঞ্জাবি পরে আর হচ্ছে সিম্পল ড্রেসে ঢুকছি। ঢোকার পর দেখি যে প্রচণ্ড ঠান্ডা, তো মানে খুবই কুল করা, 15 ডিগ্রি 16 ডিগ্রি সেন্টিগ্রেড করা, সেন্ট্রাল এসি থাকা খুব মুশকিল, কিন্তু কোনো ব্যাগপত্র নিতে দেয় না। পরে আস্তে আস্তে কিছু ঢোকানো হয়েছে। ঢোকায় 10 দিন আমরা একসাথে ছিলাম। এখন যারা ছিলাম সেখানে প্রায় পৃথিবীর প্রায় সব দেশের লোকই দেখা হয়েছে। মানে আমি যদি মানে একটু জানতে চাই যে এত না শুনেও একেবারে প্রথম কাবা দেখার ফিলটা কেমন? হাদিসে মনে এরকম আছে, যখন প্রথম কাবা শরীফ দেখে তখন মনে হয় যে একটা যে ফিলিংস অনুভূত হয়, এবং সেই সময় যে দোয়া করা যায় সেই দোয়াটা কবুল হয়ে যায়। সেটা অনুভূতি আসলে অসম্ভব রকমের, এটা বলার আসলে খুব বেশি এক্সপ্রেস করা আসলে ভাষা নেই, কঠিন বটে। ধন্যবাদ। ডাক্তার আরিফ, আপনার কাছে জানবো যে গরু কেনাকে কেন্দ্র করে এক ধরনের পরিবারের ভেতরে এক ধরনের চাপ থাকে আর কি, কোনটা কিনবে, কেমন কিনবে, কোন রঙের। আপনি কোন রোলে থাকেন, মানে গরু পছন্দ করার ক্ষেত্রে বা একেবারে যদি আগের জীবনের স্মৃতিও যদি বলেন যে বাবার সাথে যাওয়া, সেটিও কোনো স্মৃতি আছে কিনা? না, অবশ্যই স্মৃতি আছে, কারণ স্মৃতির মধ্যে এখনো খুব ছোটবেলা থেকে যদি বলি, আসলে হাঁটতে যাওয়াটা একটা আনন্দের ব্যাপার ছিল। হ্যাঁ, যদিও এখন অনলাইনের যুগে আসলে এত অ্যাগ্রো ফার্ম হয়ে গিয়েছে, আপনি চাইলে অনলাইন থেকেই কিনতে পারেন, এবং যেটা হচ্ছে আপনি মাপঝোঁক করে গরু কেনাটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে ছোটবেলাতে যে হাঁটতে যাওয়ার যে আনন্দ, এটা এখনো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আনন্দটা এখনো অনুভব করি। তো ছোটবেলায় গরু বলতে অবভিয়াসলি আমরা সাধারণত একটু লাল বা ব্রাউন গরুগুলোকে পছন্দ করতাম আর কি, এবং চোখে আসলে ওগুলোকে সুন্দর লাগতো। আর গরুর সুস্থতা তো অবশ্যই ছিল, এবং দাঁত ওঠানো নিয়েও একটা মজার ব্যাপার ছিল যে 2 দাঁত অবশ্যই হতে হবে। যাক, কোরবানির শর্ত হিসাবে তো 2 দাঁত অবশ্যই হতে হবে। এখন আমি, আমার ছেলে আছে, মেয়ে আছে, তা ওদের মধ্যে মেয়েকে অত আগ্রহ দেখি না, কারণ ওরা এখন এই পশু জবাইটাকে আসলে একটু অন্য দৃষ্টিতে দেখে, বা এটাকে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মানে ব্র্যান্ডিংও হয়েছে, এগুলা নিয়ে ব্র্যান্ডিংও হয়েছে। হ্যাঁ, ওরা একটু দেখে, একটু কষ্টও পায়, কারণ গরুকে জবাই করার যে আসলে ওদেরকে আমরা দেখতেও দেই না আসলে, কারণ বাচ্চাদের হয়তো আমার ছোট মনে প্রভাব পড়তো না, কিন্তু এখনকার বাচ্চাদের অনেকটা বুঝে চলতে হয় আর কি, যে ওদের চোখে মনে কি প্রভাব পড়বে। কিন্তু গরু কেনার সময় যদিও আমার ছেলেকে নিয়ে যাই হাটে, গত বছর 2 ধরে ওকে হয়তো হাটে নিয়ে যাওয়া হচ্ছে,
এবং ওই পছন্দের ক্ষেত্রে একই, আমি ছোটবেলায় যেরকম পছন্দ করতাম ওদের পছন্দটা এখন একই রকম। জেনেটিক্যালি তো মানুষ অনেক কিছু পায়, রোগের ক্ষেত্রে যেমন আপনারা দেখেন যে সেই লাল বা ব্রাউন গরুটাই পছন্দ করে। বটেই। আমি ডাক্তার আব্দুল রাজ্জাক আপনার কাছে জানবো যে পশুটা কেনার পরে কোরবানির আগে পর্যন্ত একটা অনুভূতি কাজ করে না? যেমন অন্য একটা পশু তো গরু কোরবানি হয়ে যাচ্ছে, কিন্তু এটার একটা প্রেম তৈরি হয়ে যায়, একটা ভালোবাসা এবং একটা কষ্ট যখন কোরবানি দেয়া হয়, কোরবানি আপনাকে দিতে হবে এটা যেমন অবধারিত, আবার সে যে বিদায় নিয়ে যাচ্ছে সেটার প্রতিও একটা, এই পবিত্রতাটা কেমনভাবে আসে আপনার অভিজ্ঞতা থাকলে বলবেন। আসলে কুরবানি তো ত্যাগ, আসলে ত্যাগের বিষয়টাই কিন্তু এখানে চলে আসে। জি, যে ত্যাগ আসলে আমি কি করছি, যে জিনিসটার প্রতি আমার মায়া রয়েছে আমি সেই জিনিসটা আমি ত্যাগ করছি। এবং আমরা ছোটোবেলায় থেকে যে দেখে আসছি যে আমরা যে আমাদের গ্রামের বাড়িতে আমরা যে কোরবানিগুলো করি, দেখা যায় যে কোরবানি করার আগে আমাদের যে গরুটা আমরা কয়েকদিন আগেই সেটা নিয়ে আসি, আনার পরে সেটাকে আমরা খাওয়াই, সেটাকে যত্ন নেই, যত্ন করার পরে তারপর কিন্তু আমরা কোরবানি করি। তো কুরবানির বিষয়টা যেখান থেকে আসছে সেটা হলো আমরা যদি সেই আমাদের ঐতিহাসিক সেই আমাদের ধর্মীয় যে ইতিহাস আছে সেখানে যদি আমরা চলে যাই, তো সেখানে কিন্তু সবচেয়ে যে আদরের বা আমার সবচেয়ে ভালোবাসার যে বস্তু সেটাকেই কুরবানি করার নামটাই কিন্তু হলো ত্যাগ। তো এই জন্যই পশু যখন আমি কুরবানি করি এবং এই পশুকে যখন আমি নিজে হাতে খাওয়াই, যত্ন নেই, এরপরে যখন তাকে কুরবানি করি, তখন কিন্তু সেই ত্যাগের যে ফিলিংস সেটা কিন্তু সত্যিকার অর্থে পাওয়া যায়। এবং ডেফিনেটলি এটা আনন্দের এবং একই সাথে কষ্টেরও। ডাক্তার শুকুর, আপনার কাছে জানবো যে ইদানিং দেখা যায় যে কোরবানি দেয়া মানেই কিন্তু ওই যে মানুষ ভাড়া করে নিয়ে আসা, আবার একটা এরকমও বলা হয় যে নিজের পশু নিজে কোরবানি করার অভ্যস্ততা, মানে আপনি কোরবানি নিজে করতে পারেন কিনা বা কি হয়, মানে রেওয়াজ কি বা গ্রামে কি হয়, আপনি কি করেন, কিভাবে কোরবানি হয়? আসলে কোরবানির ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে যে নিজের কোরবানি নিজে দিতে পারাটা উত্তম, এটা তো আসলে সত্য কথাই এবং এটা করা উচিত। তবে নিজে আসলে পারি না, কখনো করা হয় না। এটা আসলে করতে পারলে ভালো। আর এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের কথাটা আমরা বলি, আমরা তো মানে যারা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিবাসী, আমরা নাগরিক যারা গ্রামের মানুষ, গ্রামে তো আসলে সমাজভিত্তিক কোরবানি আসলে হয়। সমাজভিত্তিক মানে কিছু কিছু ঘর মিলে, বাড়ি মিলে আসলে আলাদা একটা সমাজ করা হয়। সেখানে কিছু কিছু লোক মিলে আসলে গরু কেনেন, ওইখানে কেউ একা কেনে, কেউ কয়েকজন মিলে, 5 জন মিলে, কেউ 7 জন মিলে কেনে, এভাবে 5টা 7টা গরু হয়, কিছু ছাগল হয়। সেইটার ফিলিংস আসলে আলাদা, সব একসাথে যায়, সমাজের মানুষ, এলাকার মানুষ একসাথে যায়। ওই ক্ষেত্রে মূলত যেটা হয় সেটা হচ্ছে ওই সমাজ যে প্রধান মূলত সে, এবং স্থানীয় গ্রামে যেটা করা হয় যে স্থানীয় মসজিদের ইমাম, ওনাকে আসলে রাখা হয়। আচ্ছা, এই 2 জন মিলেই আসলে মোটামুটিভাবে আসলে কোরবানি করা হয়। আনুষঙ্গিকভাবে সবাই ধরে, কিন্তু মূল কাজটা আসলে করা হচ্ছে সমাজ প্রধান যিনি করেন, আর পাশাপাশি অথবা তার ওই মসজিদের যে ইমাম সে করা হয়। আমাদের মসজিদের যে ইমাম থাকেন ওনাকে আমাদের সমাজে প্রতি বছরই রাখা হয়। আর হচ্ছে আমাদের সমাজ প্রধান হচ্ছে আমার কাজিন ছিলেন আব্দুল জলিল ভাই মরহুম, উনি যতদিন ছিলেন মোটামুটিভাবে উনি সব পরিচালনা করতেন। কিন্তু ইসলামের যত প্রসার ঘটছে, মানুষ যত জানছে, মানে এই যে নিজের পরিবারের কারো জানাজা নিজে পড়ানো, কোরবানি নিজে দেয়া, মানে এই নিজের বিষয়গুলোকে উৎসাহিত করা হচ্ছে বেশি, এবং এখানে কিন্তু আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হচ্ছে আর কি, আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। ডাক্তার আরিফুল ইসলাম, আপনার কাছে জানবো যে এই যে ত্যাগের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে, মানে ঈদুল আজহা মানে ত্যাগের প্রসঙ্গ, একজন চিকিৎসক মানে রোগীর জন্য আসলে কতদূর পর্যন্ত ত্যাগ করেন, এই ত্যাগের সীমাটা কেমন? যেমন এই যে আমাদের রোগীরা যখন দেশের বাইরে চলে যায়, একটাই তো অভিযোগ আসলে থাকে যে মানে কই মন খুলে মানে চিকিৎসককে পাচ্ছেন না, কিন্তু চিকিৎসকের জীবনের তো ত্যাগের অনেক গল্প আছে যেটি হয়তো রোগীদের কাছে আসলে থাকে না। সেই ত্যাগটা কেমন করতে হয় আপনাদের? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এটা আমাদের নিজেদেরও আত্মজিজ্ঞাসা হয় অনেক সময় যে
এই যে আমি একজন ডক্টর, একজন চিকিৎসক হলাম, তা এটার আসলে উদ্দেশ্যটা কি? এখন এই কর্পোরেট যুগে আমরা সব কিছুই ব্যবসা, সব কিছুই বাণিজ্যের একটা লাইন টেনে ফেলি, হ্যাঁ। এবং সাধারণ মানুষও এটাই চিন্তা করে, ডাক্তার মানেই তার কারি টাকা হবে, সে হয়তো টাকার পেছনে ছুটছে। কিন্তু এই যে খুব সুন্দর একটা কথা বললেন না, ত্যাগ। আসলে ডাক্তার হওয়ার প্রথম শর্তই ছিল, আমি ব্যক্তিগতভাবে, আমরা আজকে যে 3 জন চিকিৎসক এসছি এখানে, আমরা প্রত্যেকেই স্বীকার করব, এটা কিন্তু আমাদের একটা বড় ত্যাগের জায়গা। খুব ছোটবেলায় আমরা চাইলে অন্য আরেকটা 10টা প্রফেশনের মতো আপনার অন্য যে কোনো পেশায় যেতে পারতাম, এই স্বাধীনতা আমার ছিল। আমরা যখন একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা চিকিৎসক হব, তখন কিন্তু আমাদের উদ্দেশ্যর একটা বড় অংশ জুড়েই ছিল মানুষের সেবা করার ইচ্ছা। এবং সেই ইচ্ছা থাকার জন্যই আমি ধরেন আমার এসএসসি লেভেল থেকে এইচএসসি লেভেল থেকে পড়াশোনার যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা আমি করেছি, তো এটা কি আমার ত্যাগ না? তাই না? আমি আমার একটা সময়টাকে আমি কাজে লাগিয়েছি, আমি কোনো সময়টাকে বাজেভাবে নষ্ট করি নাই, তো এটাও তো আমার একটা ত্যাগ। তারপর ডাক্তার যখন পড়তে আসলাম, তখন তো ডাক্তারি পড়াশোনা আপনি নিজেও জানবেন প্রচুর চাপের মধ্যে থাকতে হয় পড়াশোনার ক্ষেত্রে, প্রচুর চাপ থাকে, প্রচুর পরীক্ষা থাকে, আইটেম থাকে, অনেক রকমের প্রেশার থাকে। তো এই পড়াগুলোর জন্য যে সামাজিক সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো বাদ দিয়ে, মানে যেমন সেটাও তো একটা ত্যাগ। মানে আমরা একটা এক্সাম্পল দিই এরকম যে যখন কেউ একজন জুনিয়র কনসালটেন্ট পরিচয় দেয়, শুনতে কত ছোট একজন মানুষ, কম বয়সী, কিন্তু এই জুনিয়র হতেই যে তার জীবনের কতগুলো বছর পার হয়ে আসতে হয় সেই খবর কিন্তু মানুষ আসলে জানে না। তারপরে আপনার আসে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, আপনি এমবিবিএস পাস করলেন, তারপরে তো আপনাকে একটা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। সেই গ্রাজুয়েশন পরীক্ষার জন্য তো সেই ত্যাগ তো আরো মহাত্যাগ। সেটা আমরা আপনি যখন পরিবার পরিজন আর পড়ার চিন্তা করছি না, অবশ্যই আপনারা করলে বলা হচ্ছে সিম্পল এমবিবিএস। যেটা তাহলে দেখেন ত্যাগ যে শুরু হলো না, সেই ত্যাগ করে আপনি পোস্ট গ্রাজুয়েশন করলেন। তা সবকিছু ত্যাগের উদ্দেশ্যেই তো একটা মানুষকে সেবা দেওয়ার কথা। তা যেটা বললেন না যে রুগীদের ক্ষেত্রে আমরা যেমন কোরবানির সাথে খুব প্রাসঙ্গিক, যে আমাদের কিন্তু একটা বড় উদ্দেশ্যই থাকে আমাদের রুগীগুলোকে সুস্থ করা। হ্যাঁ, সেই সুস্থ করার জন্য কি করতে হবে? আমাদের খুব ভালো পড়াশোনা জানতে হবে, ভালো স্কিল হতে হবে। আমি যে আমার যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টে যতটা ভালো জানতে পারা যায় সেটার চেষ্টা করতে হবে। কিন্তু আমি এখানে ডাক্তার আব্দুর রাজ্জাক আপনার কাছে একটু অন্যভাবে জানতে চাই যে আপনি দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে মানে রোগীর মতামতটা যে আমার চিকিৎসক কেমন তার একটা কিন্তু প্যারামিটার কিন্তু থাকে, তারাও এখানে মূল্যায়নের মানে অংশীদার হন, যেটি আমাদের দেশে হয়তো সেভাবে নেই। বা যেমন কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানও বলছিলেন যে এই যে এমবিবিএস করে ফেললেই তিনি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এমন না, সেটারও একটা পরীক্ষার, বা হচ্ছে যারা আগে নিবন্ধন পেয়েছেন তাদেরকেও একটা পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা দিয়ে মানে উনি ঠিক আছেন কিনা, পড়ছেন কিনা, মানে এই জায়গাটাও দরকার কিনা। নতুবা সবাই কি আসলে নিজে থেকে কি স্বপ্নদিত হয়ে সব কিছু করেও তো না, অনেক স্খলনের ঘটনা তো আসলে ঘটছে। একজন হয়তো কিছুই জানছেন না, ওই রোগী দেখে যাচ্ছেন। কোনটি প্রয়োজন আসলে, কি মনে করেন? ধন্যবাদ। এই প্রশ্নটি আমার জন্য খুবই প্রাসঙ্গিক। কারণ হলো যেহেতু এখানে একটা কম্পারিজনের ব্যাপার আসছে দেশ এবং বিদেশ, আমার দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমি বিদেশেও কাজ করেছি। বিদেশে আমি কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে গত 2 বছর আমি টরন্টোর বড় যে 3টা হসপিটাল সেগুলোতে আমি কাজ করে আসছি। ওদের কাজের যে ধরন আমাদের কাজের ধরনের মধ্যে ডেফিনেটলি পার্থক্য রয়েছে। আবার পার্থক্য রয়েছে আমাদের জীবনযাপনের মান এবং আমাদের ইকোনমিতে। অবশ্যই ওরা যেভাবে রোগী দেখতে পারে বা ওখানে আমি যেভাবে রোগী দেখতাম বাংলাদেশে কিন্তু আমি সেভাবে রোগী দেখতে পারি না। আমি যদি ওখানে দৈনিক 10টা থেকে 15টা রোগী দেখতাম, আমি মনে করতাম আমি অনেক রোগী দেখে ফেলেছি আজকে। বটেই, কারণ ওদের কোয়ালিটি ভালো এই জন্যই যে ওদের কোয়ান্টিটি কম। আমি দেশে এসে যখন আমার আউটডোরে আমি বসি, আমি দৈনিক 50টা থেকে 70টা পর্যন্ত রোগী দেখি। শুধু সরকারিতেই, হয়তো বেসরকারিতে আরো দেখি সকালবেলা। জি, শুধু তাই নয়, এই রোগীগুলো দেখে আমাকে আবার ওয়ার্ডে এসে রাউন্ড দিতে হয়। তাহলে আমার যে কাজের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি দেখে আমার কিন্তু কোয়ালিটি ওদের মতো মেনটেন করা সম্ভব না। না। অ্যান্ড কেউ যদি ধরেন
সবসময় কাজই করে পড়াশোনা বা নিজেকে আপডেট না করে, তাহলে কিন্তু সে আপডেটের যে সার্ভিস সেটা কিন্তু পেশেন্টকে দিতে মানে তিনি পারবে। নিজেও পিছিয়ে থাকছেন, আবার রোগীরাও পিছিয়ে যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি। এই জন্য আপনি যে প্রশ্নটা করলেন যে সময় সময় এই যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারগুলো, এগুলো আপডেটিংয়ের প্রয়োজন আছে কিনা, আমি বলবো প্রয়োজন আছে। প্রয়োজন আছে। কারণ আমি গত 5 বছর আগে যে জিনিসটা শিখে আসছি, আমি 5 বছর পরে এসে দেখলাম যে এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। প্রতি মাসেই তো পৃথিবী কত চেঞ্জ হচ্ছে, Exactly. বিজ্ঞান change সায়েন্স হচ্ছে। খুব দ্রুত অনেক চেঞ্জ। তো আমি যদি পড়াশোনা করি বা আমি যদি নিজেকে আপডেটেড করি বা আমার যদি সামনে কোনো এক্সাম থাকে, তখন কিন্তু আমার মধ্যে একটা ড্রাইভ আসবে যে আমাকে এক্সামে পাস করতে হবে, যার কারণে আমাকে পড়তে হবে। বটেই। ডাক্তার শুকুর, আপনার কাছে জানতে চাই যে এই যে আনন্দ, আমরা অনুষ্ঠানের নামও দিয়েছি সেবায় আনন্দ। দেখেন যে রোগীদের সঙ্গে যে সংযোগটা তৈরি হয়, আমরা বলি না যে একটা দোকানে একটা মানুষ হয়তো ঘুরে ফিরে ওই দোকানেই কিনছেন, আছে এমন। আবার কোনো একটা রোগীর একজন চিকিৎসকের কাছে ছাড়া অন্য কাউকে উনি কল্পনাই করতে পারেন না। আপনি 10 বছর পর দেখছেন উনি ঘুরে আপনার কাছে আবার আসছে আর কি। এবং এই সংযোগ তৈরি হওয়া, তিনি হয়তো ভালোবেসে ওই গ্রাম থেকে মুরগির 2টা ডিম হয়তো নিয়ে চলে আসছেন, মানে এইটা কতটা আপন করে দেয়, মানে রোগী এবং চিকিৎসকের সম্পর্কটা কখনো কখনো মানে একেবারে আপনজনের মতো হয়ে যায় কিনা, এটি কতটা আনন্দ দেয় আপনাদেরকে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিশেষ করে গ্রামীণ সমাজে সেটি হচ্ছে যে ডাক্তারের কাছে যখন একটা লোকালের লোক আসা শুরু করে, তখন সেই ডাক্তারের সেবার মাধ্যমে যদি কোনো ব্যক্তি উপকৃত হন, সুস্থ হন, ভালো হন, তাহলে তার নাম এবং সুনামটা খুব দ্রুত চতুর্দিকে ছড়ায় পড়ে এবং প্রত্যেকে এক একজন ব্যক্তি এক একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা কিন্তু কাজ করে। দেখা গেল যে ডাক্তার রোগী পাইছে এমন কোনো এলাকা থেকে, যে এলাকায় উনি জীবনে কোনো দিন স্বপ্নেও যান নাই। রোগী আসছে কীভাবে, হয়তো তার কোনো আত্মীয় অন্য একটা এলাকার ভালো হয়েছে, এবং সুস্থ হওয়ার পরে আসলে অনুভূতিগুলো বিভিন্ন রকমের হয়। আমি আমার কথাটা বলি, যদি আমি বলি, আমি তো প্রতি শুক্রবারে বাড়িতে যাই, সাথিয়াতে যাই, ওইখানে আমি তো গত 2010 সন থেকে চেম্বার করি প্রতি শুক্রবারেই। প্রতিটি শুক্রবারের প্রায়, বছরে তো 52 সপ্তাহ, এই 52 সপ্তাহের প্রায় মিনিমাম 40টা সপ্তাহের দুপুরের খাবার রোগীরই থাকে। আচ্ছা। ঠিক আছে, যেমন গত শুক্রবারে আমি হচ্ছে আমার চেম্বারে যা এসেছে, আম তো এখন তো আম সিজনের আম, মোটামুটি 1.5 মণ আম হবে। আচ্ছা। খাবার প্রতি সপ্তাহে পাওয়া যায়, এবং খাবারগুলো ধরেন আবেগী খাবার, হয়তো মুরগি রান্না করে নিয়ে আসছে, অথবা এমন কোনো খাবার যে শুনছে যে আমি পছন্দ করি। অনুভূতিগুলো আসলে এরকমই। ধরেন আমি একটা বাসায়, আমার এটা সবসময় বলি যে একটা বাসায় বেড়াতে গেছি, সে আমাকে খেতে দিয়েছিল গাব, পিরিজে করে টেবিলে গাব এনে দিয়েছে। তা আমি তো খুব অবাক হয়েছি, একটা ছবি তুললাম, ফেসবুকে লিখলাম যে হায় রে কপাল, গাবও এখন পিরিজে উঠলো। ঠিক আছে, এইটা দেওয়ার পরে এর পরবর্তী দিনে একজন লোক মিনিমাম 15 কেজি গাব নিয়ে আসছে, সে প্রত্যেকটা গাছ পাকা। তারও তো পছন্দ হয়েছে যে আমি গাবটা খুব পছন্দ করেন। এরকম ভালোবাসা আসলে ডাক্তাররা মনে হয় অন্য সকল পেশার মানুষের চেয়ে বেশি পাই ডেফিনেটলি। তবে এর পাশাপাশি যেটা হয়, কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। ঘটনা কীরকম? ধরেন কেউ কখনো কোনো ডাক্তারকে কোনো একটা জিনিস মন থেকে ভালোবেসে উপহার দিয়েছে, দেওয়ার পর হয় কি, আস্তে আস্তে ডাক্তারের সাথে আসলে অধিকাংশ রোগীরই পরবর্তীতে একটা আত্মিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। বটেই। সেখানে কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো কোনো ব্যক্তি এই সম্পর্কটাকে ইয়ে করে তারা হচ্ছে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দাবি করে। কীরকম? সেটা হচ্ছে ভিন্ন। সেটা দেখা গেল এমন কিছু দাবি দেওয়া তারা করবে যে দাবিটা হয়তো ডাক্তারের পক্ষে রাখা সম্ভব হয় না। তাছাড়া এর অধিকাংশ ক্ষেত্রেই ভালো। ডাক্তারি পেশার সবচেয়ে আনন্দদায়ক বিষয়ই হচ্ছে একজন অসুস্থ মানুষের পরবর্তী ভিজিটে, ফলো আপ ভিজিটে তার হাসিমাখা মুখ দেখতে পারা, এবং সাথে অধিকাংশ ক্ষেত্রেই কিছু না কিছু ব্যাগ থাকে, কিছু না কিছু থেকে থাকে, অনেক ক্ষেত্রে নিয়ে আসে, এবং সব ডাক্তারের জীবনের গল্পই মোটামুটি মনে হয় একই রকম। আমি ডাক্তার আরিফ, আপনাকে আরেকটু এই বিষয়ে জানতে চাই যে চিকিৎসক শুধু চিকিৎসাই যে করছেন ব্যাপারটা এমন না, এমনও তো হয়। আমি দেখি যে আপনাদের হাসপাতালেও দেখবেন যে ডাক্তাররা মিলে একটা ফান্ড তৈরি করেছে, একটা একেবারে নিঃস্ব একটা মানুষকে দেওয়ার জন্য, তাকে পথ দেখিয়ে দেয়া, বা তিনি যেইভাবে কমফোর্ট ফিল করেন তাকে কোথায় পাঠানো যায়, অন্তত আপনি না পারলে পথটা বাতলে দেয়া।
আর ভিজিট না নেওয়ার গল্প তো মনে হয় চিকিৎসকদের জীবনে নাই, এরকম কোনো চিকিৎসক হয়তো খুঁজে পাওয়া যাবে না যদি এগুলো দেখা যায় না। মানে এটা তো ওই সেবার আনন্দের মধ্যেই তো আসলে পড়ে যায়। না, অবশ্যই আপনার সাথে আমিও পুরোপুরি একমতই। প্রশ্নটার মধ্যে কিছু অংশ যেটা রয়েছে যে একটা ফান্ড তৈরি করার ব্যাপার। আসলে আমরা জানি আমাদের দেশের বেশিরভাগ গভর্নমেন্ট হসপিটালগুলোতে যারা আসে রোগী হিসাবে তারা আসলে নিম্ন আয়ের মানুষ। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের একটা চেষ্টা থাকে যে রোগীর জন্য যতটুকু পারা যায় তাকে আর্থিকভাবে, তা সেটা অনেক সময় সরকারি জায়গায় কাজ করলে হয়তো আপনার কিছু লিমিটেশনও থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যারা ধরেন আমাদের দানের একটা অংশ থাকে, সেটা জাকাত ফান্ড হোক বা অন্য কোনো উৎস থেকে হোক বা নিজের ইনকাম থেকেই হোক, আমরা একটা ফান্ড তৈরি করি অনেক সময়। বিশেষ করে আমি যে ইনস্টিটিউটে আছি তা এইখানে তো বেসিক্যালি রুগীদের চিকিৎসার একটা বড় অংশ হচ্ছে তারা ডায়ালাইসিস করতে হয় তাদের। হ্যাঁ, এবং ডায়ালাইসিস আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা, এবং সপ্তাহে 2টা ডায়ালাইসিস করতে, মাসে 4টা বা 8টা করে ডায়ালাইসিস করতে গেলে বেশিরভাগ রোগীরই আপনার প্রায় 20-25-30 কিডনি রোগীদের মতো হাজার। মানে এত অসহায় কেউ নাই, মানে সামনে দাঁড়ানো যায় না। মানে একটা রোগ যেটা হচ্ছে সামনে আপনার কোনো আশা মহাসাগর জাগার মতো কিছু নাই। নাই। বিশেষ করে যাদের হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগের একদম লাস্ট স্টেজ, যেটার ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস যাকে অ্যাডভাইস করি, তার ক্ষেত্রে যখন ডায়ালাইসিস করে চলতে হয় তার এটা বড় একটা টাকা এবং ফাইন্যান্সিয়াল এখানে এত একটা ডিফিসিট থাকে তার, সেটা ম্যানেজ করার জন্য তার জন্য আসলে খুব কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা মানে বড় রোগীদের ক্ষেত্রে, অনেক রোগীদের ক্ষেত্রে কিছু না করতে পারলেও কিন্তু আপনাদের ওই চেষ্টাটা থাকে আর কি। চেষ্টা থাকে, অবশ্যই চেষ্টাটা থাকে। অবশ্যই চেষ্টাটা থাকে। ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনা ফিরছি আবার। ডাক্তার আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানবো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, প্রত্যাশা অনেক মানুষের এখানে। এখন যদিও বিগত বছরগুলোতে সিকেডির আলোচনা খুব বেশি আসে, সিকেডি হাসপাতালের অধ্যাপক কামরুল ইসলাম স্যার, যেহেতু তিনি রোগীদের জন্য অনেক করেন, কিন্তু এই যে আপনারা ইয়াং সেট 3 জন, আপনারা অবশ্যই খুব ভাইব্রেন্ট এবং অনেক ভালো কাজ করছেন। মানে এই হাসপাতালের যে ছন্দপতন ঘটে, মনে করেন এই এখন একটা ট্রান্সপ্লান্ট হলো, কয়েকদিন পর আবার বন্ধ হয়ে গেল, একটা সেশনে গিয়ে আবার হয়তো হচ্ছেই না, আবার নিয়মিত হচ্ছে। ডায়ালাইসিসের ক্ষেত্রেও তো একটা জটিলতা আছে যে একটি সেন্টার করছে আর কি, স্যান্ডোর্স সম্ভবত নাম আর কি করছে, এটি নিয়েও এক ধরনের ভেতরে ভেতরে অস্বস্তিও আসলে হাসপাতাল কর্তৃপক্ষেরও আছে আর কি, সেটি নিয়ে আমি এত বেশি যাচ্ছি না। কিন্তু মানে যেই হাসপাতালে আসুক না কেন, এটিকে একেবারে দীর্ঘমেয়াদে একই গতিতে বা গতি বাড়তেই থাকবে, কমবে না, মানে ওই জায়গাতে নিয়ে আসার জন্য কিছু কি করা যায়, চাইলেও কি করা যায়, নাকি আসলে নানান জটিলতায় করা যায় না এগুলো? আসলে যেটা মূল সমস্যা সেটা হলো আমাদের দেশে একটাই ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট, জি, আর আমাদের রোগী রয়েছে প্রচুর। কিছুদিন আগেও আপনি বিভিন্ন ডেটা ঘাটলে আপনি দেখবেন যে বাংলাদেশে হলো 2 কোটিরও বেশি কিডনি রোগী আছে। 2 কোটি না, এখন তো 3.5 কোটি বলছে আর কি আপনাদের। তাহলে তো আরো বেড়ে গেছে। অনেক বেশি বেড়েছে। তাহলে এই যে 3.5 কোটি রোগীর জন্য সারা দেশে রয়েছে হলো একটি কিডনি ইনস্টিটিউট, এছাড়া অন্যান্য যে মেডিকেল কলেজ। কিন্তু এই যে চাপ, এই চাপ অনুযায়ী তো তার গতি আরো বাড়ার কথা, কিন্তু এই গতির ছন্দপতন কেন ঘটে, আমার প্রশ্ন হচ্ছে এখানে। আমার কাছে, আমি যদিও খুব বেশি দিন ধরে এখানে জয়েন করি, মনে করেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো সেট চেঞ্জ হলো, অসুবিধা নাই, হতেই পারে, বাংলাদেশের কালচারের কারণে হয়তো হচ্ছে, কিন্তু এই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে এটা চলছে না, মানে গতিহীন হয়ে থাকা, মানে এই জিনিসটা আমাদের কাছে গণমাধ্যম কর্মী হিসেবে খুব অস্বস্তির জায়গা আর কি। আচ্ছা, আমি গত 3-4 মাস হলো আমি ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে জয়েন করেছি। জি। তো আমি এখানে জয়েন করার পরে আমি যে গতি বা যে ধারা দেখেছি এখানে, সেটা আমার কাছে বেশ সন্তোষজনক মনে হচ্ছে এই মুহূর্তে। আমি দেখেছি এখানে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 1টা করে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমাদের প্রচুর ডায়ালাইসিস হচ্ছে। একটা সময় ছিল আমি যখন এখান থেকে যখন আমি পাশ করে বের হলাম, এটা হলো 2015 সালে, আমি এখানে দেখেছি যে এখানে খুবই অল্প সংখ্যক বেড ছিল। আমরা বেশিরভাগ ডায়ালাইসিস রোগীদেরই এখানে একবারে বেশি ভর্তি করতে পারতাম না, এবং সেই একবার ভর্তি হতেও তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে তদবির করার প্রয়োজন ছিল। কিন্তু এইবার এসে আমি যেটা দেখলাম যে বেড সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে,
এবং যথেষ্ট পরিমাণ রোগীরা কিন্তু এখান থেকে সার্ভিস পাচ্ছে। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে রোগীকে, নতুন রোগীদেরকে ডায়ালাইসিস শুরু করছি এখানে। প্রচুর রোগীর আমরা যাদের কিডনি বায়োপসি লাগে তাদেরকে আমরা বায়োপসি করছি, এবং ট্রান্সপ্লান্টও কিন্তু যথেষ্ট পরিমাণ হচ্ছে মানে এখন। আপনি বলছেন যে গতি বেড়েছে, কিন্তু এই গতিটা আসলে ধারাবাহিকভাবে থাকা উচিত আর কি, যে ছন্দপতন ঘটে আমরা প্রায়। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত আপনার কথার সঙ্গে, যে আমরা হয়তো ওই এক্সপেকটেশনের যে লেভেল সেটাতে এখনো পৌঁছতে পারিনি, কিন্তু আমরা আশা করছি আমরা যেভাবে কাজ করছি এখন বর্তমানে আমরা খুব দ্রুতই সেই লেভেলে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। আশা করি। ডাক্তার শুকুর, আপনার কাছে জানবো যে এই যে ঈদুল আজহা আমরা পার করে ফেলেছি, আমরা এখন এই পরের দিনগুলোতে আসলে আছি, এই যে আমরা যা খাচ্ছি, মানে এই যে রেড মিট সম্পর্কে যে একটা সতর্ক করা হয়, মানে এই অতিরিক্ত খাবার বা অতিরিক্ত গোশত খাওয়া এগুলোর সাথে কিডনি রোগের সম্পর্ক বা এটা বাড়িয়ে দেওয়ার সম্পর্ক আছে কেমন? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিডনি রোগীদের জন্য। জি, সেটা হচ্ছে যে আসলে রোগীরা পৃথিবীতে, বিশেষ করে কিডনি রোগীরা এটা অসহায়। প্রথমে যখন কিডনি রোগ হয় তখনই নানান প্রশ্ন মাথায়, খাবো কি, কিছুই তো খাওয়া যায় না, সবই তো নিষেধ। এর মাঝখানে সারা বছর যেভাবে চলুক, ঈদের দিন যখন আসে, সবাই যখন মহা ধুমধাম করে ব্যস্ত, আনন্দ ফুর্তিতে মত্ত, সে সময় তার খাবারের রেস্ট্রিকশন কিন্তু ঈদের জন্য কিন্তু বাড়তি নেই। অন্যরা বাড়তি খেতে পারে, যে লোকটা সারা বছর মাংস পায় না সে হয়তো ঈদের দিন একটু মাংস খেতে পারে, কিন্তু যে কিডনি রোগীটা সারা বছর খেতে পারে না, সামর্থ্য থাকলেও হয়তো খেতে পারে না, না থাকলেও তো পারেই না, ঈদের দিন তার সামনে মাংস আসলে তার কিন্তু অতিরিক্ত খাওয়ার কোনো সুযোগ নেই। আপনি জানেন যে কিডনি রোগীদের আসলে ক্রিয়েটিন, যেটা মূলত কিডনির পয়েন্ট বলে খ্যাত, তো ক্রিয়েটিনিন এগুলো মূলত প্রোটিন জাতীয় খাবারগুলো থেকে আসে। সেই ক্ষেত্রে প্রোটিনের উৎস হতে হলো আমরা প্রাণেজ প্রোটিন এবং হচ্ছে উদ্ভিজ প্রোটিন, দুই ধরনের প্রোটিন। প্রাণেজ যে প্রোটিনগুলো অ্যানিমেল প্রোটিনের মেইন সোর্স হচ্ছে মাংস, তারপর হলো মাছ, এরপর হচ্ছে ডিম, দুধ। এটা হচ্ছে বড় মাপের মোটা দাগের কথাবার্তা। স্বাভাবিকভাবে আমরা যেহেতু এই প্রোটিন জাতীয় খাবার থেকে আলটিমেটলি ক্রিয়েটিন উৎপাদন প্রক্রিয়া বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যে কম পরিমাণে খাবে, কম পরিমাণে করে খেতে বলে। এখন দেখেন লাল মাংস, বিশেষ করে গরুর মাংস, এখানে 1 কেজি গরুর মাংসে 4.5 গ্রাম হলো আপনার ক্রিয়েটিন উৎপাদন হয়, 4.5 গ্রাম। যদি এটা মুরগির মাংসতে আসেন একটু কম্পারেটিভলি কম, সেখানে হচ্ছে 3 গ্রাম 3.5 গ্রামের মতো আসে। আর হিসাবটা হচ্ছে যে এটা যেহেতু উচ্চ মাত্রার প্রোটিন, এটা খেলে তার ক্রিয়েটিনিন বাড়বেই। তার মানে যদি কোনো কিডনি রোগী ঈদের আনন্দ করতে গিয়ে অসচেতন মনে, অথবা মনে করে একদিন আল্লাহর দিন খাই, কুরবানির মাংস খেয়ে দেখি, পবিত্র মাংস, তাহলে সেই মাংসও কিন্তু তাকে কিডনির পয়েন্ট কমাতে থেকে বিরত রাখতে পারবে না। সেজন্য সারা বছর যেভাবে চলে সেভাবে চলতে হবে। উচিত হচ্ছে সেভাবেই যেন সেদিনটা চলবে, সকল আনন্দ ফুর্তি করবে, কিন্তু মাংস খাওয়ার ক্ষেত্রে তার একটু, এবং পানি খাওয়ার ব্যাপারে তার একটু লিমিটেশন থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আরিফুল ইসলাম, আপনার কাছে জানবো যে আমরা একটু ঈদের প্রসঙ্গে আবার একটু যাই, যে ঈদের এত ঈদ পার হয়েছে, কোন ঈদ এখনো মনে হয় যে এখনো লেগে আছে হৃদয়ের ভিতরে, মানে খুব আনন্দ ঘন অন্যরকম স্মৃতি? হ্যাঁ, অবশ্যই ছোটবেলার স্মৃতিগুলো আসলে এমন, জামা কেনাকে কেন্দ্র করে, মেহেদি দেয়া, চাঁদ দেখা, আপনি যে কোনো কিছু বলতে পারেন। একটু ভাবনার মধ্যে ফেলে দিলেন। আপনি ভাবতে ভাবতে আব্দুর রাজ্জাক, আপনি বলতে পারেন। আসলে ছোটবেলা থেকেই মানে ঈদ তো আমাদের দুইটা, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। তো রোজার ঈদের আমাদের মেইন আকর্ষণ যেটা ছিল সেটা হলো নতুন জামা। নতুন জামা, কোরবানি ঈদের জামা হয়তো ওরকম জোটার ব্যাপারটা অপশনাল আর কি। তো কুরবানির ঈদের মেইন যে বিষয়টা আসে সেটা হলো কুরবানি করা। কোরবানি করা, তো আমি আমার এই বয়স পর্যন্ত আমি যতগুলো কুরবানি করেছি সবগুলো আমি গ্রামে গিয়েই করেছি। আচ্ছা, আমি আমার গ্রামেই বেড়ে ওঠা। তো এই আনন্দের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করব, বাস্তবতা, সেটা হলো তাই কুরবানির সময় আমরা যে কুরবানি করতাম, কুরবানি করার পরে যে কুরবানির যে মাংসটা, তো সেই মাংসটা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বিলি করার দায়িত্বটা ছিল আমার। আমি আপনার এই দলের লোক আর কি, খুব অত্যাচারিত ছিলাম। তো যে বিষয়টা নিয়ে আমি সবসময় আসলে একটু মানে কি বলবো, মানে আমি অস্বস্তিতে থাকতাম। এটা আপনি বাড়ির ছোট বোধ হয়? আমি বড় ছেলে।
তো তারপরেও এই দায়িত্বটা ছোটবেলা থেকে আমাকে বড়দের পালন বড় করতে দায়িত্ব। হতো। বড় মানে মহান অসুবিধার দায়িত্ব। কিছু নাই, ভাগ করে দিত, জাস্ট মানে হ্যান্ড ওভার করা। আচ্ছা, আর সেটাই। সমস্যাটা যেটি ছিল সেটা হলো যে আমার অন্যান্য ফ্রেন্ড যারা আছে তারা ঈদের দিন বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। খেলছে, ঘুরে বেড়াচ্ছে, আমি মাংস নিয়ে দৌড়াচ্ছি। যেমন আমার ক্ষেত্রে হয়েছে এরকম যে বাড়িতে ছিল সাইকেল, তো যখন এটা মোটরসাইকেল আসছে তখন আর এত যন্ত্রণা হয় না আর কি, সেটা একটা যন্ত্রণাদায়ক কিছু ছিল। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনা ফিরছি আবারও। ডাক্তার আরিফুল ইসলাম, আপনার কাছে একটু মজার কোনো স্মৃতি শুনতে চাই। মজার স্মৃতি ঈদকে নিয়ে ঠিক মজার চেয়ে আনন্দের স্মৃতি অনেক। আনন্দের, জি। তা ঈদটা আসলে এখনো, ঈদের দিনটা আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা, এটা ব্যক্তিগতভাবে অনুভূতি একটা, এটা অন্যরকম একটা দিন। তা কোরবানি ঈদের চেয়ে রোজার ঈদটা আসলে অনেক বেশি আনন্দের ঈদ হয়, বলতে আসলে যেহেতু রোজার ঈদটাই মনে রোজার হয়। ঈদটাকেই আমরা বুঝে থাকি। সেখানে খাবার দাবারের একটা বিশাল আয়োজন থাকে, অনেকদিন প্লাস পরে উৎসবটা আসে, এই অনেকদিন কারণে। পরে আবার রোজা রাখার 30টা রোজা রাখার পরে এই যে একটা আগ্রহ, মানে অপেক্ষা থাকে, অপেক্ষা থাকে। সে অপেক্ষা এবং চাঁদ দেখার যে আনন্দ সেটা তো রোজার ঈদেই সবচেয়ে বেশি অনুভূত হয়। বটেই। কোরবানি ঈদের তো আসলে দিন ফিক্স হয়ে যায়, 10 দিন হয়ে আগে যায়। ফিক্স হয়ে যায়। বটেই। তা ছোটবেলার অনেকগুলো আনন্দের এখন তো আর সেটা মানে একটা নস্টালজিয়া হয়ে যেতে হয়, যে ছোটবেলার ঈদগুলোতে যেমন যেটা ছিল ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর একটা আনন্দ ছিল। তা আমরা যখন ছোট, আমি ঢাকা শহরেই বেড়ে ওঠা, স্কুল কলেজ, তা আমাদের সময় তো আসলে অন্যান্য দিন বাড়ির বাইরে যাওয়ার একটা রেস্ট্রিকশন ছিল, আচ্ছা। হয়তো বাসা থেকে খেলার মাঠ এই পর্যন্ত। ঈদের দিনে সেটা বাধাহীন। থেকে একটু স্বাধীনতা ছিল। তা খুব ছোটবেলায় আমি ব্যাপারটা, যদিও অনেক বেশি ছোট বয়সে, তখন ঢাকা শহর অনেক নিরাপদও ছিল, বটে। এবং আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকা থেকে রমনা পার্ক 30 মিনিটের দূরত্ব ছিল। তা আমরা করলাম কি, বাসা থেকে একবার আমরা কয়েক বন্ধু মিলে রমনা পার্কে চলে গেলাম। আমি তখন ক্লাস 3-তে পড়ি। এটা কিন্তু বাসার কেউ জানলো না আর কি। জানলো না। তা পরবর্তীতে দেখা গেল যে আমার ভাই বোনরা, এবং শুধু আমার ভাই বোনরা জানতো যে আমি বাসা থেকে আমার বন্ধুদের সাথে রমনা পার্ক পর্যন্ত চলে গিয়েছি। আব্বা আম্মা জানতো না, বাবা মা জানা ছিল না। বিশেষ করে আমার বাবা দেশের বাইরে ছিলেন, আম্মা ছিল তখন, আম্মাকে ব্যাপারটা বলা যেত না এরকম আর কি। তা পরবর্তীতে দেখা যেত যে ওরা সবসময় আমাকে এটা নিয়ে ব্ল্যাকমেইল করতো, যে তাদের সাথে কোনো বিষয়ে যখন আপনার কোনো রকমের মন কষাকষি হতো, যে ওই ব্যাপারটা তাহলে আম্মাকে ফ্ল্যাশ করে দিব। আচ্ছা, আমার একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা মনে পড়লো যে একেবারে ছোটতে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে এয়ারপোর্ট, রাজশাহী এয়ারপোর্ট। তা আমরা ঈদের দিন দেখতে গেছি বিমান নামবে, তাই তো যাওয়ার পরে আমরা জানলাম যে ঈদের দিন বিমান আসে না। তো আমরা এতই বোকা ছিলাম, পরের বছর আবার আমরা ঈদের দিন গেছি, যে ওই দিন যেহেতু আসে না এই ঈদে আসবে। ডাক্তার আব্দুল শুকুর, আপনার কাছে এরকম একটা মজার স্মৃতি শুনতে চাই। আসলে ঈদ তো কতভাবে আসলে আমাদের জীবনে আসে। ঈদের স্মৃতি যদি মানে বলা যায়, যে আসলে ঈদের যদি জেনারেলাইজড স্মৃতি বলি, তাহলে সেটা হলো রোজার ঈদের জন্য হলো চাঁদ দেখা, আর কোরবানি ঈদে পশু জবাই করা। এই দুইটার মাঝে অনুভূতিগুলো আসলে প্রতি বছরই একই রকমই। বটে। স্পেসিফিক যদি কিছু বলা যায় তাহলে বলবো যে আমরা এসএসসি পরীক্ষার পরে যে পেয়েছিলাম, আমরা 3জন ফ্রেন্ড ছিলাম, আমরা বলতাম 2SF, শাওন, শুকুর, ফরহাদ। আমরা হচ্ছে বাছে করে আসলে, হ্যাঁ, আমরা উল্লাপাড়া, তখন আমাদের পার্শ্ববর্তী থানা, ওইখানে নতুন নতুন সিনেমা লাগাইতো। আমাদের ঈদের সিনেমা দেখা গোপনে না বলে, পরে আমরা সমাজ কেমন ছিল যে রমনা পার্কে যাওয়াটাও কত বিরাট ব্যাপার ছিল, সিনেমা তো আরো অনেক পরের ব্যাপার। পরের কথা। এখন দেখা গেল বাসে উঠলাম, তখন তো ঈদের পরের দিন, প্রচুর চাপ। আমরা ইচ্ছা করে উঠলাম যে বাসের ছাদে যাব। তো ছাদে যাই আমরা, একদম ছাদে উপরে, তখন ওই যে মাল টানার জন্য বাসের উপরে রেলিং থাকতো আর কি, সামনের দিক দিয়ে বসলাম। গাড়িতে ওঠার মনে হয় কিলোখানেক যাওয়ার পরে আমাদের উল্টা দিক থেকে একটা এই যে বালু ভর্তি ট্রাক, বালুর ট্রাক, সে এমনভাবে আসলো, মনে হইলো যে আমরা মোটামুটিভাবে ধরেন আপনার ওইখানে ট্রাক আর আমার এখানে বাস, আমরা এতটুকু দূরত্বে আছে, মোটামুটিভাবে একদম উল্টা মতো মনে হয় লেগে যাবে এরকম অবস্থা। হঠাৎ করে ড্রাইভার এরকম করে এমন জোরে ব্রেক করলো, করে তখন তো রাস্তার পাশে গাছ ছিল, গাছের সাথে যে লেগে গেল, ট্রাকটা আমাদের পিছনের বাস এসব মারার পর সে তো তার নিয়ন্ত্রণ হারে। ওই পাশে ছিল একটা হচ্ছে নসিমন, ঠিক আছে,
সেটাকে মেরে দিল। নসিমনে মারার সাথে সাথে নসিমনের যে পানি, যে ইঞ্জিনের পানি, এটা কিন্তু খুব উত্তপ্ত থাকে। যারা বসেছিল সামনে দুইজন সাথে সাথে পুরে একেবারে সাদা ধবধব হয়ে গেল। এরপরে তো কোনো মতে ড্রাইভার তো একা, ড্রাইভারের তো অল্টারনেটিভ নাই, তাই না? সে কোনো মতে বেচারা অনেক কষ্ট করে আস্তে আস্তে গেল। আমরা গেলাম, কিন্তু সিনেমা দেখাটা আসলে আর হলো না। ঠিক আছে, এটা যদিও মজার মধ্যেই কিন্তু ইসের কথা। এটা আরেকটা স্মৃতি আছে ডাক্তার হিসেবে, এটা আমার জন্য খুব জীবনের জন্য আসলে খুবই অনুভূতি জাগ্রত করে, এবং ডাক্তার হিসেবে আমার নিজেকে মনে হয় যে না, ওকে ফাইন, এটা আমার জন্য একটা গর্বের পেশা। ঈদের দিন সকালবেলা ঈদের বের হব, ঠিক সেই সময় ধরেন হলো পাশের মানে হাসপাতালের পাশে এক বাসা থেকে ফোন আসলো, যে লোক আসলো নিতে, পরিচিত, যে হঠাৎ করে একটা মহিলার হচ্ছিল ব্লিডিং হচ্ছে। পরে যা দেখি যে প্রসবজনিত ব্লিডিং, এত বেশি তার রাত থেকে ব্লিডিং হয়েছে যে তার কোনো প্রেশার টেশার কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আমি ওই সময় আমাদের দেখবেন যে প্রত্যেক উপজেলাতে একজন করে সিস্টার পাওয়া যায় যে খুবই দক্ষ থাকেন। আমরা শেষ প্রান্তে একটু সংক্ষেপে, আমাদের ওই সময় আকলিম আন্টি ছিলেন, ওনাকে ডাকলাম, উনি ডেকে এনে কোনো মতেই করলেন। আমি তো হার্টসল লাগালাম, আর একটু স্যালাইন ট্যালাইন দিলাম, ইঞ্জেকশন চালালাম। এবং আমার মনে আছে যে ওই বাসায় বসে থেকেই আমি ভোরবেলাতে আমি হচ্ছে 3 জন ডোনার জোগাড় করেছি। আচ্ছা, তারপরে ডায়াগনোসিস সেন্টার ঈদের দিন ভোরবেলা খুলাইছি, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করায় তার বাড়িতে আমি তাকে 3 ব্যাগ কি 4 ব্যাগ সম্ভবত আমি টানা রক্ত দিছি, এবং তিনি সুস্থ হলেন। তারপরে তিনি সুস্থ আছেন এবং উনি এখন আমার চেম্বারে আমাকে দেখাতে আসেন। ডাক্তার আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানবো যে ঈদ আসলে যেই ত্যাগের কথা বলে, সেই ত্যাগের দিকেই আসলে আমাদের যাওয়া উচিত কিনা আগামী জীবনে? অবশ্যই, কারণ জীবনটাই হলো ত্যাগের, এবং আমাদের যে ফিলিংস, ভালো লাগার যে ফিলিংস, অনুভূতি, সেগুলো কিন্তু ত্যাগ থেকেই আসে। আমরা যত ছোটই হোক না ত্যাগটা, আমরা যখনই কোনো কিছু ত্যাগ করতে পারি তখনই কিন্তু আমাদের ভালো লাগার বিষয়টা চলে আসে। আমরা কারোর জন্য যদি খুব ছোট্ট কোনো উপকার করতে পারি, ছোট্ট কোনো কাজ করে দিতে পারি, মানে সেটাও আমাদের মানে আমাদের সাধ্যের সবটুকু করা প্রয়োজন আসলে। এক্স্যাক্টলি, সেখানেই আনন্দ। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ অনুষ্ঠান, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদ আসলে কত রকমভাবে মানুষের জীবনে আসে, চিকিৎসকদের আসলে অনেক মিশ্রিত অনুভূতি। তবে আমরা চাই যে ত্যাগের যে আনন্দ, যিনি ত্যাগ করতে পারেন তিনিই কেবল জানেন। তো সেই ত্যাগের মহিমায় আমাদের সবার উজ্জীবিত হওয়া উচিত, এবং ত্যাগ করার মানসিকতা তৈরি না হলে আসলে এই সমাজ গড়ার কথা, রাষ্ট্র গঠনের কথা বা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা কিন্তু আমরা আসলে প্রত্যাশা করতে পারি না, এবং সেটি আসলে হয়ও না। তো আমরা চাইবো যে দেশের মানুষ শান্তিতে, সুখে এবং ত্যাগের বার্তা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।